আসসালামু আলাইকুম। সো আজকে আমরা স্থিতিবিদ্যা 8.2 শুরু করব। সো শুরু করা যাক। আমরা আজকের ফোর্থ ক্লাসে 8.2 দেখা যাক কতদূর শেষ করতে পারি। সো ফার্স্ট পার্টে আমরা পড়ব বল জোটের সাম্যাবস্থা। সাম্যাবস্থা আসলে কি সেটা আমাদের জানতে হবে। তো সাম্যাবস্থা কি, যে কোনো একটা কণার উপর যদি আমরা দুই বা ততোধিক বল ক্রিয়া থাকে এবং সবগুলো যে বল আছে সবগুলো বলের লব্ধি বা রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয়, তখন আমরা বলবো যে সেই বলটা কি আছে, সাম্যাবস্থায় আছে। অথবা আমরা বলতে পারি সবগুলো বলের যে উপাংশের বীজগণিতিক সমষ্টি কত হবে, শূন্য। সো এখন আমাদের জানতে হবে যে বল জোটের সাম্যাবস্থার শর্ত কি হবে। তো ধরো আমাদের একটা পয়েন্টে একাধিক বল ক্রিয়ারত আছে। সো এটা হচ্ছে P1, P2, P3, P4, P5। P1 এই কোণটা হচ্ছে ধরলাম A2, এটা হচ্ছে A3, এই কোণটা হচ্ছে A4, এই কোণটা হচ্ছে A5। তাহলে আমরা যদি ধরো এটা O, এটা হচ্ছে X, আর এটা যদি Y অক্ষ হয়, তাহলে OX বরাবর লম্বাংশ উপপাদ্য হতে পাই। লম্বাংশ উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো? ধরলাম এই কতগুলো বল, 5টা বলের লব্ধি হচ্ছে আমাদের এই বরাবর, সেটা হচ্ছে R, যেটা হচ্ছে X অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে R cos থিটা সমান আমরা পাবো না, কি পাবো? P1 cos 0 প্লাস P2 cos A2 প্লাস P3 cos A3 প্লাস P5 cos A5, আর একটা বাদ গেছে কি P4, আর কি P4 cos A4। সেম ভাবে আমরা আর sin থিটাও পাবো। আর sin থিটা হচ্ছে ও y বরাবর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর ও y বরাবর যখন নিব তখন হবে P1 sin 0 প্লাস P2 sin A2 প্লাস P3 sin A3 প্লাস P4 sin A4 প্লাস P5 sin A5। এটা আমরা পাইলাম 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে আমরা কিভাবে আর এর মান বের করতাম? বর্গ করে যোগ করলে আমরা আর স্কয়ার ভ্যালু পাবো। 1 নম্বর বর্গ হোল স্কয়ার প্লাস 2 নম্বর বর্গ স্কয়ার। আর সাম্যাবস্থার শর্ত কি, যে নিট বল শূন্য হইতে হবে বা লব্ধি কত শূন্য হইতে হবে। সাম্যাবস্থায় আমাদের কি হবে? আর এর মানটা হবে 0। তাহলে আর এর মান 0 হইলে আর এর মান আমরা কিভাবে পাবো বলতো? যখন আর এর মান বের করব তখন আমরা কি পাবো? আর সমান রুট ওভার এটা। এখন দেখো আর এর মান কি হবে? 0। আর এর মান কখন 0 হবে? যখন দুইটা বর্গের যোগফল কখন 0 হয় বলতো? যখন ইন্ডিভিজুয়ালি দুইটার মানে কি হবে? 0 হবে। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? আর cos থিটা, আর এই জায়গায় কি পাবো? আর sin থিটা। তার মানে সাম্যাবস্থার শর্তই হচ্ছে আমাদের আর cos থিটা এবং আর sin থিটা দুইটাই মানে কি হতে হবে? 0 হতে হবে। সো এই দুইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার শর্ত। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র। সো এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ত্রিভুজ সূত্রের বিবৃতির আগে পড়ি আমরা। বিবৃতিটা কি বলছে? যদি কোনো একটা বিন্দুতে কার্যরত তিনটা বলের মান ও দিক কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটা বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে তারা সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ যে কোনো একটা বিন্দু ও বিন্দুতে তিনটা বল P, তারপরে Q, R কার্যরত আছে এবং এদেরকে মান ও দিকে আমরা কোন ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু দ্বারা নির্দেশ করলাম। অর্থাৎ এই তিনটাকে কনভার্ট করে আমরা ABC একটা ত্রিভুজে নির্দেশ করলাম। তাহলে এই বলগুলা কি থাকবে? সাম্যাবস্থা থাকবে। কিভাবে? অর্থাৎ এই যে পি বলটা আছে, এই পি বলটাকে আমরা বিসি বরাবর কনভার্ট করলাম, কিউ বলটাকে সিএ বরাবর, আর বলটাকে এবি বরাবর কনভার্ট করলাম। তখন কি হবে দেখো তো? তিনটাই একই ক্রমে না? একই ক্রমে, এন্টি ক্লকওয়াইজ। এখন তিনটা বলকে যদি আমরা একই ক্রমে ত্রিভুজ এবিসিতে কনভার্ট করি তখন এদের লব্ধি কত হবে? 0, অর্থাৎ এরা সাম্যাবস্থায় থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট যে তিনটা বলকে যদি আমরা মানে ও দিকে কোনো ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে সূচিত করতে পারি তাহলে তারা কি থাকবে? সাম্যাবস্থা থাকবে। এখন যদি তিনটা বল এরকম হয়, ধরো একটা বল হচ্ছে পি বল, একটা বল হচ্ছে কিউ বল, আর একটা বল হচ্ছে আর বল। আর বলটা একটু ছোট, এটাকে যদি আমরা ত্রিভুজে কনভার্ট করি তাহলে এরকম হবে না? যে পি বল, কিউ বল, আর বলটা একটু ছোট হওয়ার কারণে দেখো এই যে ত্রিভুজ গঠন হওয়ার কথা ছিল, এই ত্রিভুজ গঠন হয়নি। কেন হয়নি? কারণ এই যে আর এর মানটা হচ্ছে ছোট। তাহলে আর এর মানটা যেহেতু ছোট, তাহলে এই যে পি কিউ আর, তাহলে এখানে কি ত্রিভুজ গঠন করা হয়েছে? হয় নাই। তাহলে এখানে কি সাম্যাবস্থা থাকবে? থাকবে না। তাহলে এখানে কিন্তু লব্ধি নট ইকুয়াল টু 0। আবার যদি এরকম হয় আর এর মানটা অনেক বড় হয়ে গেছে, পি কিউ আর, এই ক্ষেত্রেও কিন্তু সাম্যাবস্থা থাকবে না। কেন থাকবে না? দেখো এই যে পি কিউ আর এরা কি একই ক্রমে আছে, ভালো কথা, কিন্তু এই যে এক্সট্রা এইটুকু আছে না, এইটুকুর কারণে আমাদের লব্ধি কি থাকবে? নট ইকুয়াল টু 0 হবে। সো এখানেও আমাদের লব্ধি নট ইকুয়াল টু 0।
আবার এরকম হইতে পারে না যে তিনটা বল পি কিউ, এখন আর মানের বলটা কোন বরাবর হলে আমাদের লব্ধি শূন্য হবে বলতো, এই অক্ষ বরাবর। এখন আর এর মানটা এতটুকু ঠিক আছে, কিন্তু যেদিকে হওয়ার কথা ছিল ওদিকে না হয় যদি একটু অন্যদিকে হয় তাহলে কি হবে বলতো? যদি আর এর মানটা ধরো এইদিকে হইল, যেখানে হওয়ার কথা ছিল এইদিকে, তাহলে বলো এখানে ত্রিভুজ গঠন হয়েছে? হয় নাই। তাহলে এখানে আমাদের কিন্তু কি হবে, এখানে আমাদের সাম্যাবস্থা থাকবে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি লব্ধি নট ইকুয়ালস টু জিরো। তাহলে সাম্যাবস্থা থাকার শর্ত, একমাত্র শর্ত কি, যে তিনটা বল আছে, এই তিনটা বলকে একটা কি থাকতে হবে, ত্রিভুজে তিনটা বাহু দ্বারা সূচিত করতে হবে, তিনটা বাহুকে কনভার্ট করতে হবে। যদি কনভার্ট করতে পারি তাহলে সমস্যা থাকবে, না পারলে থাকবে না। এবং অবশ্যই এটা কি থাকতে হবে বলতে, একই ক্রমে হইতে হবে, তিনটা একই ক্রমে হইতে হবে। আচ্ছা, ত্রিভুজ সূত্র বিভুজ সূত্র এটা একই ধরনের। আগের সূত্রে কি বলছিলাম, যে আমরা যদি ত্রিভুজের তিনটা বাহুতে সূচিত করতে পারি তাহলে এটা সাম্যাবস্থা থাকবে। রিভার্স বিপরীত সূত্রে আমরা কি বলবো, যদি সাম্যাবস্থা থাকে তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহুতে মানেও দিকে আমরা সূচিত করতে পারবো। সো এটা হচ্ছে সাম্যাবস্থা থাকলে আমরা এই ঘটনাটা করতে পারবো। সো জাস্ট রিভার্স আর কি। দেখো এখানে আমাদের তিনটা বল আছে, পি কিউ আর, তিনটাকে আমরা এদিকে পি বলটা নিছি, এদিকে কিউ, আর এদিকে হচ্ছে আর। সো আর এর মানটা একটু দিকটা অন্যদিকে হবে, সেদিকে পি, এদিকে কিউ, এদিকে আর। যদি সূচিত করতে পারি তাহলে এটা কি সাম্যাবস্থা থাকবে আর কি। এটা আমরা ত্রিভুজ সূত্রে বলছিলাম। আর বিভুজ সূত্রে আমরা কি করতেছি, যদি সাম্যাবস্থা থাকে তাহলে আমরা ত্রিভুজের একই ক্রমে তিনটা বাহু দ্বারা মানের দিকে সূচিত করতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা সূত্র মনে রাখা যায়। দেখো যে এই কোণটা হচ্ছে এ, বি, সি। এ কোণের বিরুদ্ধে হচ্ছে এ, মানে যে এই পুরোটা হচ্ছে এ, বি কোণের বিরুদ্ধে এই পুরোটা হচ্ছে বি ছোটদের, সি কোণের বিরুদ্ধে ওটা হচ্ছে সি। তাহলে বলবাহু ত্রিভুজের বিভুজ সূত্র এসে দেখা যায় যে এই পি বলটা তার আনুষঙ্গিক দৈর্ঘ্য মানে বিসি, বিসি এর সমানুপাতিক, কিউ বলটা তার আনুষঙ্গিক দৈর্ঘ্য মানে বি এর সমানুপাতিক, এবং আর বলটা তার আনুষঙ্গিক দৈর্ঘ্য মানে সি, সি এর সমানুপাতিক। সেটা কিন্তু আমরা বলবাহু ত্রিভুজের বিপরীত সূত্র হিসেবে আমরা এটা ম্যাথমেটিক্যাল ফর্ম লিখতে পারি। আচ্ছা, এবার সাম্যাবস্থা ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্রে আমরা কিছু কেস দেখবো আর কি। সো কেস নাম্বার 1, ধরো তোমাকে আমি বললাম 5 নিউটন, আরটা হচ্ছে 7 নিউটন, আরটা হচ্ছে 9 নিউটন। সো এরা সাম্যাবস্থা সম্ভব কিনা, সাম্যাবস্থা সম্ভব কিনা কিভাবে বের করবো? সো আমাদের দেখতে হবে যে এই তিনটা বল দ্বারা আমরা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। যদি ত্রিভুজ গঠন করা সম্ভব হয় তাহলে সাম্যাবস্থা সম্ভব, যদি না হয় তাহলে সম্ভব না। তাহলে আমরা ধরে নিব একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা 9 একক দৈর্ঘ্য বিশিষ্ট তিনটা বাহু দেওয়া আছে, এটা দিয়ে আমাদের ত্রিভুজ গঠন করতে হবে। আচ্ছা, ত্রিভুজের গঠন করার একটা ন্যূনতম শর্ত কি, যে আমরা 9 10 পড়ে আসছি ছোটবেলায়, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল কি হয় বলতো, অপর বাহু অপেক্ষা বৃহত্তর হয় না, সর্বদা এটা হয় কিন্তু অপর বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে আমরা এখানে কি করব, যে কোনো দুটো বাহু নেব, দেখবো অপর দুটার থেকে অপরটা থেকে আমাদের বড় কিনা। ধরো 5 আর 7 নিলাম, 5 আর 7 যোগফল কত, 12, 12 কি অপরটা মানে 9 এর থেকে বড়, তাহলে ঠিক আছে। আবার ধরো 5 আর 9 নিলাম, 5 আর 9 নিলে কত হবে, 14, এটাও 7 এর থেকে বড়, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ধরো 7 আর 9 নিলাম, 7 আর 9 নিলে কত হবে, 16, এটাও দেখো 5 এর থেকে বড়, তাহলে এটাও কিন্তু হইতেছে, আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে তিনটা কেসেই ত্রিভুজ গঠন করা সম্ভব। তো আমরা বলতে পারি এদের ত্রিভুজ গঠন সম্ভব। আর ত্রিভুজ গঠন যদি সম্ভব হয় তাহলে আমরা বলবো যে সাম্যাবস্থাও কি সম্ভব। আচ্ছা, নেক্সট কেস ধরো আমি এরকম দিলাম 5 নিউটন, একই মান দিই 7 নিউটন, আর এটা হচ্ছে 14 নিউটন। এবার আমরা দেখবো একটা বাহু হচ্ছে 5, একটা 7, একটা 14। 7 আর 14 নিলে যোগ করলে কত হবে, 21, সেটা 5 এর থেকে অবশ্যই বড়, ঠিক আছে। 5 আর 14 নাও, 5 আর 14 নিলে কত হবে, 19, সেটাও 7 এর থেকে বড়, ঠিক আছে। 5 আর 7 নাও, 12, সেটা কিন্তু 14 থেকে বড় না। তাহলে আমরা কি বলতে পারি, যে এই তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব না। ত্রিভুজ গঠন যদি সম্ভব না হয় তাহলে কিন্তু হবে সাম্যাবস্থাও কি হবে, সম্ভব না। তাহলে এখানে কিন্তু আমাদের সাম্যাবস্থাও সম্ভব না এটা। আচ্ছা, নেক্সট আরেকটা স্পেশাল কেস আমাদের দেখতে হবে। স্পেশাল কেস এখানে দেখে দিই। স্পেশাল কেস কি, ধরো এবার হচ্ছে 5 নিউটন, 7 নিউটন, আর এটা হচ্ছে 12 নিউটন।
এখন সেম কোশ্চেন, যে সাম্যাবস্থা গঠন করা সম্ভব কিনা। এখানে বলছে সাম্যাবস্থা সম্ভব কিনা, এখানে বলছে সাম্যাবস্থা সম্ভব কিনা। আচ্ছা, তাহলে দেখো 5 আর 12 নিউটন, তাহলে আমরা নেই 5 7 12। 5 আর 12 যদি নেই, 5 12 কত হয় 17, সেটা 7 এর থেকে বড়, ঠিক আছে। আচ্ছা 7 আর 12 যদি নেই 19, সেটাও 5 এর থেকে বড়, ঠিক আছে। 5 আর 7 যদি নেই, তখন দেখো 12, এটা কিন্তু 12 সমান, কিন্তু কি বৃহত্তর হওয়ার কথা ছিল, বৃহত্তর কি হয়েছে, হয়নি। বৃহত্তর যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন কি সম্ভব, না সম্ভব না। তার মানে ত্রিভুজ গঠন সম্ভব না। আর ত্রিভুজ গঠন যদি সম্ভব না হয় তাহলে কি হবে, সাম্যাবস্থা কি সম্ভব হবে, হবে না। না, সাম্যাবস্থা সম্ভব হবে, এটাই হচ্ছে স্পেশাল কেস। কিভাবে সাম্যাবস্থা সম্ভব হবে, সো এটা লজিক্যালি একটু চিন্তা করো তাহলে পারবা হয়তো। 5 আর 7, 5 আর 7 আমাদের লাগবে হচ্ছে 12। 5 আর 7 12 আমরা কিভাবে পাইতে পারি দেখো তো। 5 আর 7 12 আমরা করতে পারি একটা বিন্দুতে 5 নিউটন একদিকে, 12 নিউটন তার বিপরীত দিকে, এবং 7 নিউটন একই দিকে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 5 আর 7 12, 12 আর 12 কে ক্যান্সেল করতেছে, তাহলে অবধি কত হইতেছে 0, সমস্যা থাকতে পারছে। তার মানে এটা কখন সমস্যা থাকবে, তার মানে এখানে আমাদের কি হচ্ছে, একটা বিন্দুতে এদিকে 5 নিউটন, এদিকে 7 নিউটন, এবং তার বিপরীত দিকে 12 নিউটন, তাহলে কি হবে, আমাদের সাম্যাবস্থায় থাকবে, মানে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে কি হবে, সাম্যাবস্থা সম্ভব। ত্রিভুজ গঠন সম্ভব না, কিন্তু সাম্যাবস্থা সম্ভব, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। আচ্ছা, আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের সাম্যাবস্থার ক্ষেত্রে, যে ধরো তিনটা বল, পি বল, কিউ বল, আর বল। সো পি বল, কিউ বল, আর বল, এরা কি আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে এরা হচ্ছে সাম্যাবস্থায় আছে। এখন পি কিউ আর সাম্যাবস্থায় থাকলে কি হবে বলতো। আচ্ছা, আগে আমরা এই তিনটা লব্ধি বের করার চেষ্টা করি। এই লব্ধি কি হবে বলতো, লব্ধি 0 হবে, তিনটা লব্ধি, লব্ধি 0 হবে যদি সাম্যাবস্থা থাকে। এখন আমরা যদি পি আর কিউ এর লব্ধি বের করার চেষ্টা করি, পি আর কিউ এর লব্ধি কি হবে বলতো। পি এবং কিউ যে বাহু ধরে যে সামান্তরিক আঁকবো, সেই সামান্তরিকের কর্ণ বরাবর না, এবং সেটা হবে আর এর সমানের বিপরীতমুখী। তাহলে দেখো পি আর কিউ এর লব্ধি হবে এই দিক বরাবর। তাহলে ধরলাম পি আর কিউ এর লব্ধি হচ্ছে এটা, এটা। তাহলে পি আর কিউ এর লব্ধি আমরা বের করলাম, তাহলে বাকিটা আমরা মুছে দিই। তাহলে পি আর কিউ যদি আমরা আঁকে ফেলছি, এটা থাকতেছে। তাহলে পি আর কিউ এর লব্ধি ধরলাম এস। এখন এস আর আর, এস আর আর এর লব্ধি কত হবে বলতো। যেহেতু সাম্যাবস্থা আছে তাহলে লব্ধি অবশ্যই 0 হইতে হবে। আচ্ছা, লব্ধি 0 কখন হবে, যখন এস আর আর পরস্পর কি সমান, এস আর আর সমান হবে এবং বিপরীতমুখী হবে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস আর আর কি হবে, সমান হবে, এবং মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে। সেখান থেকে আমাদের একটা বিষয় বোঝার আছে। কি বিষয় দেখো, ধরো তিনটা বল আছে, পি কিউ আর। তার মানে আমরা কি দেখলাম, যে পি আর কিউ এর লব্ধি সেটা হচ্ছে এস, সেটা হচ্ছে আর মানের সমান, মানে এদিকে হচ্ছে আর, আর এর বিপরীতমুখী। আবার সেম ভাবে আমরা যদি অন্য দুটো বলি, ধরো কিউ আর আর এর, কিউ আর এর লব্ধি কি হবে বলতো, কিউ আর এর লব্ধি হবে পি এর সমান এবং পি এর বিপরীতমুখী। সেম ভাবে আর আর পি এর লব্ধি কি হবে বলতো, কিউ এর সমান এবং কিউ এর বিপরীতমুখী। তাহলে সাম্যাবস্থায় থাকলে আমরা এটা বলতে পারি না, দেখো তো, সাম্যাবস্থায় থাকলে অবশ্যই তিনটা বল হইতে হবে। তাহলে তিনটা বল সাম্যাবস্থা থাকলে আমরা বলতে পারি যে কোনো দুইটি বলের লব্ধি হবে অপরটির সমান ও বিপরীতমুখী। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য এই থিওরিটা লাগবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি আর আর এর যে লব্ধি সেটা হবে কিউ এর সমান আর বিপরীতমুখী। সেটা প্রায় সমান হবে আর কি অ্যাকচুয়ালি যদি আমরা আঁকি। সেম ভাবে আর আর কিউ এর লব্ধি সেটা হবে পি এর সমান এবং বিপরীতমুখী। তাহলে এখান থেকে আমরা যদি আমরা সামান্তরিক আঁকি তাহলে এটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আরেকটা আমরা কি বলতে পারি, যে
পি আর কিউ এর যে লব্ধি সেটা হবে আর এর সমান এবং আর এর বিপরীত। তো এই থিওরিটা আমরা এখানে জাস্ট এক্সপ্লেইন করলাম। আচ্ছা, এখন হচ্ছে সাম্যাবস্থার লামি সূত্র, খুবই ইম্পর্টেন্ট। সো লামি সূত্র আমরা কিভাবে ব্যাখ্যা করব? সো দেখো, বর্ণনা কি বলা আছে, কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখায় ক্রিয়ারত তিনটা সমতলীয় বল সাম্যাবস্থা থাকলে তাদের প্রত্যেকটির মান অপর দুইটা অন্তর্ভুক্ত করে সাইন অনুপাতে সমানুপাতিক। সেখানে আগে দেখতে হবে আমাদের শর্তগুলো কি কি। শর্ত হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখায় ক্রিয়ারত তিনটা সমতলীয় বল। তাহলে অবশ্যই 1 নম্বর শর্ত হচ্ছে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখায় থাকতে হবে। আর 2 নম্বর শর্তে কয়টা বল? তিনটা বল এবং সমতলীয় বল। তিনটি সমতলীয় বল, অর্থাৎ তিনটা তল মানে তিনটা বলে একটা তলে থাকতে হবে। সেটা অবশ্যই 2D মানে একটা তলে থাকতে হবে। আর ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা থাকা মানে কি, যে ধরো পি বলটা এদিকে, কিউ বলটা এদিকে, আর আর বলটা কি এদিকে, তিনটা ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা থাকতে হবে। এখন যদি আমি আঁকি যে পি বল এদিকে, কিউ বলো একই দিকে, আর বলটা অন্য এক দিকে, তাহলে কিন্তু হবে না। তাহলে দেখো পি আর কিউ একই দিকে হয়ে গেল, বা এমন করলাম যে পি যেদিকে, কিউও সেদিকে, আর আরও সেদিকে, তিনটাই একই দিকে, তাও কিন্তু হবে না। কেন হবে না বলতো? তখন মধ্যবর্তী কোণ কি হবে বলতো? আলফা মান হবে 0 ডিগ্রি, তখন হবে পি বাই সাইন 0, আর সাইন 0 মান 0, আর তাহলে কথা হচ্ছে পি বাই 0 মানে সামথিং বাই 0 মানে অসংখ্যায়িত আকারে রয়েছে। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে আমাদের লামি সূত্রের শর্ত হচ্ছে যে আমাদের কি ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখায় ক্রিয়ারত হইতে হবে, তিনটা সমতলীয় বল থাকতে হবে যদি থাকে, এবং কি হতে হবে? অবশ্যই সাম্যাবস্থায় থাকতে হবে। সাম্যাবস্থা মানে কি? এদের লব্ধি শূন্য হইতে হবে। যদি সাম্যাবস্থা থাকে তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বল এবং তার অন্য দুটো বল, ধরো পি বল নিচ্ছে, তার অন্য দুটো বল কি কিউ এবং আর, আর এর মধ্যবর্তী অন্তর্গত কোণ বলতো আলফা না, সেই আলফার সাইন অনুপাতের সমানুপাতিক। সেমভাবে যদি আমরা কিউ নেই তাহলে হবে পি আর আর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে বিটা, এর সাইন অনুপাতের সমানুপাতিক। যদি আর নেই সেটা হবে কি গামা, এর সাইন অনুপাতের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের লামির অনুপাত, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক নাম্বারে বিবৃতি আসতে পারে 2 মার্কের জন্য। নেক্সট আমরা লামি সূত্রের বিপরীত সূত্র, এটা খুবই আগের মতোই ভাইস ভার্সা। আমরা আগে পড়ছিলাম কি, যদি এই তিনটা কেস সত্য হয় তখন আমরা কি বলতে পারি, এই লাইনটা লিখতে পারি। এখন এখানে আমাদের কি বলছে বিপরীত সূত্রে, যদি পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা, এটা যদি হয় তখন আমরা কি বলতে পারি, ভাইস ভার্সা বলতে পারি, বস্তুটা সাম্যাবস্থায় আছে, বা আমাদের বিন্দুটা কি আছে, সাম্যাবস্থায় আছে, বা লব্ধি বল শূন্য। এটা হচ্ছে ভাইস ভার্সা আর কি। লামি সূত্রে আমরা কি বললাম, যদি সাম্যাবস্থা থাকে তাহলে আমরা এই লাইনটা লিখতে পারি, আর যদি এই লাইনটা আমাদের কারেক্ট হয় তখন আমরা এখান থেকে কি বলতে পারি, সাম্যাবস্থায় আছে। কাইন্ড অফ দুইটা ভাইস ভার্সা, মানে একটা হলে অবশ্যই অপরটাও সত্য হবে। আচ্ছা, আমরা ম্যাথ শুরু করে দিই। সো ফার্স্ট ম্যাথ, দেখো ফার্স্ট ম্যাথে কি বলছে, এসিবি একটা রশির দুই প্রান্ত একটা আনুভূমিক রেখা এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটার সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটা বস্তু গিট দিয়ে বাঁধা। আচ্ছা, মনে রাখবা গিট দিয়ে বাঁধা আছে মানে কি, এদের যে টান বল কি হবে, অসমান হবে। এটা আমরা একটু পরে দেখবো এখন, যে গিট বা যদি কোনো গিট দেওয়া থাকে বা কোনো প্যাচ দেওয়া থাকে তাহলে টান বল অসমান হবে। তাহলে আমরা আগে চিত্রটা আঁকি। ধরো এসিবি, তাহলে এটা হচ্ছে এবি, নিচে হচ্ছে সি, আর এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। এসিবি, সি বিন্দুতে একটা বস্তু আছে, তাহলে এটা হচ্ছে সি বিন্দুতে বস্তু, আর এখানে হচ্ছে ডাব্লিউ ওজন নিচে দিয়ে ক্রিয়া করতেছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ত্রিভুজ এবিসি এর সি অংশের টান, মানে সি অংশের যে টান বল ধরলাম এটা হচ্ছে আমাদের T1, এটা বের করতে হবে, আর এটা হচ্ছে T2 আমাদের লাগবে না, জাস্ট দেখাচ্ছি আর কি। সো এখান থেকে আমাদের বের করতে হলে কি করতে হবে, ধরো ত্রিভুজ এবিসি এর এই কোণটা হচ্ছে সি, এই কোণটা হচ্ছে এ, আর এই কোণটা হচ্ছে বি। তাহলে আমরা যদি এইখানে একটা কি করি, এই বিন্দুতে একটা আনুভূমিক রেখাটা নিই, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এই রেখাটা কিন্তু সমান্তরাল যদি হয়, এই কোণটা যদি এ হয়, তাহলে বলো এই কোণটা এ হবে না, একান্তর কোণ। আর এই কোণটা যদি বি হয় তাহলে এই কোণটাও কি হবে, বি। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই কোণটা হচ্ছে এ কোণ, আর এই কোণটা হচ্ছে বি কোণ, আর এই কোণটা তো আগে থেকে সি কোণ আছে। আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট আমরা লামি ইউজ করবো, যেহেতু আমাদের ডাব্লু আর T1 লাগবে, তাহলে জাস্ট ডাব্লু আর T1 নিব ইউজিং লামি, বা লামির উপপাদ্য হইতে পারি, তোমরা বাংলা লিখবা। ডাব্লু আর T1, ডাব্লু যখন নিব তখন T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত, সি।
আচ্ছা T1 যখন নেব, T1 বাদ, তখন হচ্ছে W আর T2 এর মধ্যবর্তী কোণ। W আর T2 এর মধ্যবর্তী কোণ কোনটা বলো তো? এই পুরো কোণটা না? এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? আচ্ছা দেখো এই কোণটা হচ্ছে কত? B, এই কোণটা হচ্ছে B, আর এটা দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে পুরো কোণটা কত হবে? 90 প্লাস B, 90 প্লাস B, তাহলে এখানে হবে সাইন 90 প্লাস B। আমাদের T1টা বের করতে হবে। T1 হবে W ডিভাইডেড বাই সাইন C, আর সাইন 90 প্লাস থিটা, এটাকে কি লিখবো আমরা? cos থিটা, অবশ্যই গুণ হয়ে গেলে cos B হয়ে যাবে, cos B। আচ্ছা দেখো প্রমাণে দেখো কি আছে? W আছে ঠিক আছে, সাইন C cos B একটাও নাই। এখানে দেখো A B C আছে। আচ্ছা A B C এর পরিচয় কি? A কোণের বিপরীত বাহু, এই যে এটা হচ্ছে A, B কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে B, C কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে C। তাহলে আমরা কি বলতে পারি? cos B এবং sin C কে আউট করতে হবে। সো cos B খুবই সোজা, cos B টাকে আমরা কোসাইন সূত্রে অ্যাপ্লাই করব। সো মাইনাস B স্কয়ার A স্কয়ার প্লাস C স্কয়ার ডিভাইড বাই টুয়াইস AC। sin C কে আউট করতে হবে। sin C কে কিভাবে আউট করবা? sin C কে ডেল আনতে হবে। ডেল মানে কি? ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা ডেলের আমরা একটা সূত্র করছিলাম, ডেল সমান হাফ AB sin C। তাহলে হাফ AB sin C, এখান থেকে যদি sin C এর ভ্যালুটা বের করো তাহলে কত আসছে? 2 ডেল ডিভাইডেড বাই AB। মানগুলো একটু বসাই দাও। sin C এর ভ্যালু 2 ডেল ডিভাইডেড বাই AB। cos B এর ভ্যালু কত? A স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইডেড বাই 2AC। A কাটা থাকতেছে কি? W ইন্টু A স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইডেড বাই 2, আর 2 কত হয়? 4, এখানে একটা ডেল, 4 ডেল, আর C থাকতেছে। আর এই যে নিচের B, এই নিচের বিটা কি থাকতেছে? নিচের বিটা উপরে যাচ্ছে না? নিচের বিটা উপরে যাবে, উপরে গেলে এখানে জাস্ট একটা B আসবে, অর্থাৎ আমাদের যে এই যে নিচের বিটা আছে এটা উপরে যাবে, B গুণ হয়ে যাবে। এটাই প্রমাণ করতে বলছে, দেখো প্রমাণিত। এটা হচ্ছে T1। কোন বিন্দুতে পি কিউ আর তিনটা বল আছে, সমস্ত আছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, পি আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যেটা। তাহলে আমরা নেই, ধরো এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর, তাহলে পি আর আর এর মধ্যবর্তী কোণ ধরলাম, পি আর আর এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। বলছে পি আর আর এর মধ্যবর্তী কোণ এর দ্বিগুণ হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে পি আর কিউ, কিউ ধরো এদিকে, তাহলে এই কোণটা আলফা। তাহলে বলো তো এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত হবে? এই যে এই কোণটা 2 আলফা হবে না? 2 আলফা হবে, কেননা এইটা যদি আমাদের কিউ হয় তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সেটা হবে 2 আলফা। আচ্ছা এটা আলফা হলে এটা 2 আলফা, তাহলে বাকি কোণটা কত হবে? বাকি কোণটা ত্রিভুজ, এখানে কি চারটা কোণ 360 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 2 আলফা, এটা হচ্ছে আলফা, তাহলে পুরোটা কত? 3 আলফা, 3 আলফা। তাহলে এইটা কত হবে? এটা হবে 360 মাইনাস 3 আলফা। তাহলে আমরা এই বাকি কোণটাও পেয়ে গেলাম, 3 আলফা। এখন জাস্ট আমাদের কি করতে হবে? লামিয়া ইউজ করতে হবে। সো ইউজিং লামি আমরা কি বলতে পারি? পি কিউ আর, পি যখন নেব তখন কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, তাহলে কত হবে? সাইন 360 মাইনাস 3 আলফা। কিউ যখন নেব তখন হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে কি আলফা। আর যখন নেব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, মানে হচ্ছে 2 আলফা। তাহলে আমাদের এখান থেকে সাইন 360 মাইনাস 3 আলফা মানে কত হবে? সাইন 360 মাইনাস থিটা, মাইনাস সাইন থিটা, কেন? 30 ডিগ্রি এর জোড় গুণিতক সাইন সাইনই থাকবে, চতুর্থ চতুর্ভাগ, এই জন্য একটা নেগেটিভ চিহ্ন আসবে। সো এখান থেকে আমাদের কি আসছে? সাইন আলফা আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। আচ্ছা সাইন 3 আলফার আমরা সূত্র জানি, 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে কিউ বাই সাইন আলফা আর আর বাই সাইন 2 আলফা। আচ্ছা তাহলে আমরা প্রথম দুটো নিয়ে কাজ করি। প্রথম দুটো যদি কাজ করো তাহলে কি হবে বলো তো? সাইন আলফা কাটা যাবে, মাইনাস 3 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা সমান হবে কিউ। আচ্ছা আমরা যদি এখান থেকে কিউ পি এর মান বের করি, দেখো পি সমান কত হবে? পি সমান আসতেছে আমাদের কিউ গুণন মাইনাস 3 প্লাস 4 সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফাকে আবার লিখবো কি? 1 মাইনাস কস স্কোয়ার আলফা।
কস স্কোয়ার আলফা যদি লিখি তাহলে আমাদের কি হচ্ছে -3 + 4 মানে 1 1 - 4 কস স্কোয়ার আলফা। এটা আমরা পাচ্ছি কিউ এর ভ্যালু। তাহলে পি গুণ করে দাও কিউ -4 কিউ কস স্কোয়ার আলফা। তাহলে 4 কিউ কস স্কোয়ার আলফার মান বের করো। 4 কিউ কস স্কোয়ার আলফার মান কত আসতেছে? এটা বাম পাশে গেল আর কিউ মাইনাস পি পাশে আসলো। 4 কস স্কোয়ার আলফার মান বের করো, এটা আমাদের লাগবে একটু পরে। কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ থাকলো। এখন বাকি দুটো নিয়ে কাজ করো, তাহলে আমাদের হয়ে গেল। দেখো বাকি দুটো কোনটা? এই যে এই দুটো নিয়ে কাজ করো। এই দুটো নিয়ে যদি কাজ করো তাহলে কি আসতেছে? কিউ কিউ ডিভাইডেড বাই সাইন আলফা আচ্ছা আর ডিভাইড বাই সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কজ আলফা। সাইন আলফা কাটা। আচ্ছা আমরা আর এর ভ্যালু লাগবে, সো আর এর ভ্যালু কত হবে? 2 কিউ কজ আলফা। আর স্কোয়ারের ভ্যালু কত হবে? এটার বর্গ মানে কত আসবে? 4 কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। 4 কস স্কোয়ার আলফা মানে একটু আগে আমরা দেখলাম কত? কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, এটা না? একটা কিউ কাটা, যা থাকতেছে কিউ ইন্টু কিউ মাইনাস পি। এটা হচ্ছে আমাদের প্রমাণ আর স্কোয়ার। নেক্সট ম্যাথ। 6 কেজি ওজনের একটা বস্তু 20 মিটার দৈর্ঘ্য একটা হালকা সুতার সাহায্যে একটা নির্দিষ্ট বিন্দুতে আবদ্ধ করা আছে। তার উপর ভূমিতলের সমান্তরাল এফ মানের একটা বল দিছে। বল দেওয়ার কারণে তার নির্দিষ্ট বিন্দু থেকে অঙ্কিত খাড়া রেখা হতে 16 মিটার দূরে অবস্থিত। তাহলে ধরো একটা নির্দিষ্ট বিন্দু, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। এখন সেটা থেকে যে আমরা খাড়া রেখা টানবো, ধরো একটা খাড়া রেখা টানলাম, সেই খাড়া রেখা থেকে আবার 16 মিটার দূরে অবস্থিত ওই 6 কেজি ওজনের বস্তুটা 16 মিটার দূরে অবস্থিত। খাড়া রেখা থেকে 16 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের 16 মিটার। 16 মিটার দূরে অবস্থিত। তাহলে আমাদের সুতাতে থাকবে, সুতা থাকবে এই দিক বরাবর, এটা আমাদের সুতা, এবং এই সুতার দৈর্ঘ্য সেটা হচ্ছে 20 মিটার। সুতার দৈর্ঘ্য কত হবে? 20 মিটার এটা, আর এটা হবে 16 মিটার। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা কত হবে? এটা আবার 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, হিসাব করে দেখবে 12 মিটার আসবে। এটা 12 মিটার পাইলাম। আচ্ছা নামকরণ করো, ধরে যাচ্ছে এ বি সি। এখন এই যে সি বিন্দুতে বস্তুটা আছে, এখানে হচ্ছে খাড়া নিচের দিকে কোন বল ক্রিয়া করতেছে? ডাব্লু। সি বলটা মানটা একটু উপরে দিই, ডাব্লু। আর উপর দিকে কোন বলটা ক্রিয়া করতেছে? আমাদের এই বরাবর টান বল টি, সুতা টান বল। আর ভূমিতলের সমান্তরাল এফ মানে একটা বল দিছে, সেটা হচ্ছে এইদিকে এফ, এফ মানে একটা বল দিছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? বস্তুটা যদি সাম্যাবস্থায় আছে মানে স্থির অবস্থায় আছে, দেখো কি বলছে? স্থির অবস্থায় আছে। সুতার টান বল বের করতে বলছে, এফ এর মান বের করতে বলছে। যেখানে ডাব্লুর মান দেওয়া আছে 6 কেজি, এবং ডাব্লুর মান এখান থেকে দেওয়া আছে 6 কেজি ওয়েট। তাহলে আমরা যেহেতু এখানে দৈর্ঘ্যগুলো জানি, আমরা কি করতে পারি? বলবাহু ত্রিভুজ অ্যাপ্লাই করতে পারি। বলবাহু ত্রিভুজ অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? তিনটা বলকে আমাদের কি করতে হবে? একটা ত্রিভুজে কনভার্ট করতে হবে, ত্রিভুজের বাহু দ্বারা কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখো ডাব্লু বলটাকে যদি আমরা এই এবি বরাবর আনি, এবি বরাবর আনতে পারি না? আনতে পারি। তাহলে ডাব্লু বলটাকে আমরা কি করবো? এবি বরাবর আনবো। সো আমরা কি করি? ডাব্লু বলটা এই বরাবর আনলাম। আর এফ বলটা যে আছে, এফ, এটাকে কোন বরাবর আনবো? বিসি বরাবর, বিসি বরাবর আনবো। সো বিসি বরাবর যদি আনি তাহলে এফ বলটা এখানে আসবে, আর টি বলটা তো ওখানে আসি। তাহলে দেখো তো এ বি সি এই তিন বাহুতে তিনটা বল আছে না? এফ, এদিকে হচ্ছে টি, আর এদিকে হচ্ছে ডাব্লু, এবং তিনটে একই ক্রমে আছে, তাহলে অবশ্যই সাম্যাবস্থা থাকবে, কারণ আমরা ত্রিভুজে কনভার্ট করতে পাইছি। তাহলে বলবাহু ত্রিভুজের বিপরীত সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? যে ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু কোন বাহু বরাবর আছে? এবি, এবি এর দৈর্ঘ্য কত? 12। ডাব্লু ডিভাইড বাই 12 সমান হবে এফ ডিভাইডেড বাই 16, কারণ এফ হচ্ছে বিসি বরাবর আছে। আর টি ডিভাইডেড বাই কত হবে? 20। এটা হচ্ছে বলবাহু ত্রিভুজের বিপরীত সূত্র হিসেবে আমরা পাই। এখান থেকে জাস্ট এফ এর মান বের করবো খুবই সোজা, ডাব্লু বাই 12 গুণন 16। সেখান থেকে যদি বের করো, ডাব্লুর মান হচ্ছে 6 কেজি ওয়েট, 6 ডিভাইডেড বাই 12 গুণন 16। 12 আর 6 কাটা কত হয়? নিচে থাকতেছে 2, 2 আর 6 কাটা থাকতেছে 8। আমাদের থাকতেছে 8 কেজি ওয়েট। আরেকটা কি থাকবে? টি, টি থাকবে 12 ডাব্লু ডিভাইড বাই 12 গুণন 20। ডাব্লু মান হচ্ছে 6, বসায় দাও। 6 আর 12 2, 2 আর 20 কাটা 10।
10 কেজি ইট। সো টি আর এফ এর মান আমরা বের করে ফেলব। সো নেক্সট ম্যাথটা খেয়াল করো। সো এই ম্যাথের জন্য আমাদের কি করতে হবে দেখো। সো এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা আছে, এই সুতার এক প্রান্তে একটা উলম্ব দেওয়ালে আটকানো আছে, যার ব্যাসার্ধ দেওয়া আছে এ এবং সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে ডাব্লু ওজন হইলে আমাদের টান বল বের করতে হবে এখান থেকে। সো এটা চিত্র যদি আঁকি তাহলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে আমাদের গোলকটা, আর এই যে দেওয়ালে সে আটকানো আছে, আর এখানে একটা একটা সুতা দেওয়া আছে, সুতাটা হচ্ছে একদম কেন্দ্র থেকে আমাদের গেছে। এই যে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে এল, আর এই যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে এ। এই যদি ব্যাসার্ধ এ হয় তাহলে এটা ধরো ও বিন্দু, এটাও এ হবে, এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। আচ্ছা, তাহলে এটা আসলে কি একটা গোলক, একটা দেওয়ালের সাথে কি আছে আটকানো আছে সুতা দিয়ে। এটা কোথায় দেখা যায়? ধরো হচ্ছে তুমি যখন স্পোর্টস কর্নারে ফুটবল কিনতে যাবা বা কোনো যে কোনো বল কিনতে যাবা, সঙ্গে দেখবা যে দেওয়ালে আমাদের ফুটবলগুলো একটা ঝুড়িতে কি থাকে, এভাবে ঝোলানো থাকে বা আটকানো থাকে। সো কাইন্ড অফ ওরকম যে একটা ফুটবল ধরো সুতা দিয়ে বা একটা ঝুড়িতে আমাদের দেওয়ালের সাথে এইভাবে ঝোলানো আছে বা আটকানো আছে, তখন আমাদের এখানে টান বলটা বের করতে হবে। আচ্ছা দেখো, এখানে তিনটা বল আছে। একটা হচ্ছে টান বল টি, এই বরাবর ক্রিয়া করতেছে ও এ বরাবর। একটা হচ্ছে ওজন, সেটা হচ্ছে ডাব্লু খাড়া নিচের দিকে। আর একটা হচ্ছে ত্বরের প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে বাম দিকে। আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা দেখো এখানে কি বলতে পারি, এখানে আমরা লামি ইউজ করতে পারি অথবা বলবাহু ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারি। বলবাহু ত্রিভুজ হলে কি করতে হবে? এটা সোজা হয়, বলবাহু ত্রিভুজ দিয়ে বলে ডাব্লু আর টি, এটাকে একটা ত্রিভুজে কনভার্ট করতে হবে। ত্রিভুজে কনভার্ট করা খুবই সহজ। দেখো ত্রিভুজটা আট করাই আছে, কোনটা ত্রিভুজ? এ ও বি, এই ত্রিভুজে কিভাবে? ধরো এই যে ডাব্লুটাকে আমরা এবি বরাবর কনভার্ট করলাম, যদি সমান্তরাল তাহলে আমরা কনভার্ট করতেই পারি। আচ্ছা, আর আর মানের বলটা এটা কোন দিকে কনভার্ট করবো বলতো? বিও বরাবর, তাহলে বিও বরাবর আমাদের আর বলটা আসলো। আচ্ছা, আরেকটা কি থাকতেছে? টি, টি তো আগে থেকেই আমাদের ও এ বরাবর আছে। তাহলে আমরা দেখো এ ও বি ত্রিভুজে আর হচ্ছে এই বরাবর, ডাব্লু হচ্ছে নিচ বরাবর, আর টি হচ্ছে এই বরাবর। তাহলে তিনটে একই ক্রমে আছে না? একই ক্রমে আছে ক্লকওয়াইজ। তাহলে আমরা কি বলতে পারি? এটা সমঅবস্থায় আছে। আর যদি সমঅবস্থা থাকে তখন আমরা বলবাহু ত্রিভুজ বিপরীত সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমাদের দৈর্ঘ্যগুলো জানা লাগবে। দেখো ওবি দৈর্ঘ্য কত? এ দেওয়া আছে। ও এর দৈর্ঘ্য কত হবে? এই যে এটুকু অংশ এ, এটুকু অংশ এল, তাহলে পুরো দৈর্ঘ্যটা কত হবে? এল প্লাস এ হবে না? এল প্লাস এ। তো এটা আমাদের আগে লিখতে হবে যে আমাদের ও এ সেটা হবে এল প্লাস এ, আর ও বি সেটা হচ্ছে এ। তাহলে আমরা এ বি লম্ব এটার মান বের করতে পারি না? কিভাবে? দেখো এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার রুট। তাহলে যদি করো কি পাচ্ছ? এল স্কোয়ার প্লাস টোয়াইস এ এল প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর রুট। এ স্কোয়ার কাটা থাকতেছে এল স্কোয়ার প্লাস টোয়াইস এ এল তার রুট, এটা। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? বলবাহু ত্রিভুজে বিভব সূত্রে অ্যাপ্লাই করতে পারি। যেহেতু টি আর ডাব্লু চাইছে, জাস্ট টি আর ডাব্লু আমরা বের করি। যখন টি নিব, যখন ডাব্লু নিব, আবার যখন আর নিব। টি যখন নেব, টি কোন বরাবর ক্রিয়া করতেছে? অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য কত? এল প্লাস এ। ডাব্লু হচ্ছে লম্বটা, এই যে লম্ব, এটা দৈর্ঘ্য কত? একটু আগে আমরা বের করলাম, রুট ওভার এল স্কোয়ার প্লাস টোয়াইস এ এল। উপরে কিন্তু অবশ্যই লিখতে হবে তোমাকে, যেটা আমরা বলবাহু ত্রিভুজের বিভব সূত্র হইতে পাই। দেন আর যখন নিব তখন হচ্ছে আর কোন বরাবর ক্রিয়া করতেছে? ভূমিটা মানে এ। আর আমাদের নিতে হবে না, আমরা জাস্ট টি আর ডাব্লু নিয়ে কাজ করবো। তাহলে টি যদি কাজ করো তাহলে আমাদের জাস্ট কি হচ্ছে? গুণ হয়ে যাবে এ প্লাস এল বা এল প্লাস এ, যেটাই গেল, আর নিচে রুট ওভার এল স্কোয়ার প্লাস টোয়াইস এ। এটাই, এটাই প্রমাণ করতে বলছে। এখান থেকে যদি ডাব্লু আরও মান বের করতে বলে, আর এর মান ওটাও বের করতে পারবা। কি হবে? এ ডাব্লু ডিভাইডেড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস টোয়াইস এল। এটা খুবই সহজ। নেক্সট ম্যাথ দেখো, এটাও খুবই সহজ। জাস্ট এবার সুতার দৈর্ঘ্য এ, ব্যাসার্ধ এ, দুটাই এ দেওয়া আছে। তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তটা, এটা হচ্ছে বৃত্তটা, আর এই যে আমাদের দেওয়াল, আর এই যে কেন্দ্র থেকে সুতা গেছে। এবং এই ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছে যে কেন্দ্র, ধরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, ব্যাসার্ধ এটা হচ্ছে এ, এটাও এ, এবং সুতার দৈর্ঘ্য এটা হচ্ছে এ। তাহলে পুরোটা কত হবে বলতো? টোয়াইস এ, আগের মতো, নিচে ডাব্লু, আর এদিকে হচ্ছে আমাদের আর এদিকে হচ্ছে আমাদের টান বল টি। ডাব্লুটাকে কনভার্ট করবো আমরা এই অক্ষ বরাবর, ডাব্লু, আরটাকে কনভার্ট করবো এই অক্ষ বরাবর। তাহলে এ ও বি। তাহলে এই পুরোটা দেখো টোয়াইস এ, এটা হচ্ছে এ 90 ডিগ্রি। তাহলে আমরা লম্বটা বের করতে পারবো এবি। এবির মান কত হবে? রুট ওভার কত আসতেছে? 4
এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে 3a স্কোয়ার। 3a স্কোয়ারের রুট কত হয়? √3a। এটা তাহলে আমরা এখন পেয়ে গেলাম না বাকি সবগুলো বল। তাহলে আমরা কি বলতে পারি? টি ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই বলবৎ ত্রিভুজের বিশিষ্ট হতে পাই। টি ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ মানে কত? টুয়াইস এ। আর ডিভাইড বাই ভূমি মানে হচ্ছে এ। ডাব্লিউ ডিভাইড বাই লম্ব যেটা আমরা বের করলাম √3 এ। এ এ এ কাটা, তাহলে আমরা কি বলতে পারি? t/2 সমান আর সমান w/√3। তাহলে টি আর ডাব্লিউ ইয়ে চাইছে সম্পর্ক, তাহলে 2টা পাশে গুণ হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই √3 ইন্টু ডাব্লিউ, এটাই প্রমাণ করতে বলছে। এবং এখান থেকে যে ডাব্লিউ মানটাও বের করতে, মানে আর এর মানটাও বের করতে বলে আমরা পারবো না, w/√3। নেক্সট ম্যাথ, এটাও খুবই সহজ। এটা জাস্ট মানগুলো দেওয়া আছে। 5 ফিট দৈর্ঘ্য একটা দড়ি, মানে দড়ির সূত্র আছে এটাই বলো, মানে এল এর মান দেওয়া আছে 5 ফিট, ব্যাসার্ধ এর মান দেওয়া আছে 10, আর ওজন দেওয়া আছে w/5 কেজি ওয়েট। এখান থেকে ধরে টান বল টি বের করতে হবে। সেম ভাবে বল ত্রিভুজ অ্যাপ্লাই করে করবা। দেখো এটা কিন্তু বইতে আসছে, সো এটা তোমার হোমওয়ার্ক থাকবে। আচ্ছা নেক্সট ম্যাথ, এটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। পি আর কিউ বল যথাক্রমে একটা হেলানো তলের দৈর্ঘ্য ভূমি সমান্তরালে ক্রিয়ারত আছে। ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনে একটা বস্তুকে ধরে রাখতে পারে। ধরে রাখতে পারে মানে কি? স্থির রাখতে পারে আর কি, মানে এক কথায় সাম্যাবস্থায় রাখতে পারে, হইলে প্রমাণ করো যে এটা। আচ্ছা তাহলে পি আর কিউ বল ক্রিয়ারত আছে একটা কি হেলানো তলের উপর। তাহলে আগে একটা হেলানো তলা কি? হেলানো তল রাখলাম, এবং এখানে আমরা একটা বস্তু আছে নিচ বরাবর আমাদের কি ডাব্লু, ডাব্লু বল ক্রিয়া করতেছে, আর এদিকে আমাদের প্রতিক্রিয়া বল আর। পি কোন বরাবর ক্রিয়া করতেছে? তলের দৈর্ঘ্য বরাবর, মানে পি বল এদিকে, আর ভূমি সমান্তরালে কিউ বল, কিউ বল। কিন্তু মনে রাখতে হবে এরা কি করে প্রত্যেকে এককভাবে স্থির রাখতে সক্ষম। অর্থাৎ পি বলটা যখন থাকবে তখন কিউ বলটা থাকবে না, আবার কিউ বলটা যখন থাকবে, কিউ বলটা যখন থাকবে তখন পি বলটা থাকবে না। অর্থাৎ দুইটা আলাদা আলাদা কেস আমরা দেখবো। সো কেস নাম্বার 1, যখন পি বলটা থাকবে, পি বলটা কোন দিকে বলতো? তলের দৈর্ঘ্য বরাবর, মানে হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, তো এইদিকে হচ্ছে পি বলটা রাখলে আমাদের কি হবে? এই সিস্টেমটা মানে সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ স্থির থাকবে। তাহলে এই হেলানো তলের এই কোণটা হচ্ছে আলফা। আচ্ছা আমরা যদি আর কে পেছনের দিকে বর্ধিত করি, তাহলে এই কোণটাও কত হবে বলতো? আলফা। কিভাবে? এটা তো তোমরা এই যে নিউটন মেকানিক্সে পড়ছো হেলানো তলের জন্য। এটা যদি আলফা হয় তাহলে এটা কত হয়? 90 মাইনাস আলফা। আর এই কোণটা তখন কত হবে? 90 মাইনাস 90 মাইনাস আলফা। 90 90 কাটা মাইনাস মাইনাসে প্লাস আলফা হয়। সো এই কোণটা মনে রাখবো আলফা হয়। আচ্ছা এই কোণটা যদি আলফা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে, আচ্ছা এই কোণটা কি 90 ডিগ্রি না? আমরা এখান থেকে লামি ইউজ করতে পারি না? ইউজিং লামি। সো ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু আর পি লাগবে শুধু, আমরা জাস্ট আর এর মানটা নিব না, কারণ প্রমাণে দেখো আর কিন্তু নাই। ডাব্লু যখন নিব তখন পি আর এর মধ্যবর্তী কোণ, পি আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো এই কোণটা কত? 90 ডিগ্রি, সাইন 90। আর পি ডিভাইডেড বাই পি বাদ আর আর ডাব্লু এর মধ্যবর্তী কোণ, আর আর ডাব্লু এর মধ্যবর্তী কোণ কত দেখো তো? এই যে এই কোণটা। এই কোণটা কিভাবে বের করবো? এই পুরো কোণটা দেখো তো 180 ডিগ্রি। এই 180 থেকে আমাদের এই ছোট কোণটা কত? আলফা। তাহলে বাদ দিলে যদি আমাদের কত আসতেছে? 180 মাইনাস আলফা অথবা পাই মাইনাস আলফা। তো নিচে বলতে পারি সাইন পাই মাইনাস আলফা। তাহলে ডাব্লু সাইন 90 মান 1, সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফা, যেহেতু পাই/2 এর জোড় গুণিতক দ্বিতীয় চতুর্ভাগ সাইন পজিটিভ। তাহলে ডাব্লু বাই পি এর মান কত হবে? 1 সাইন আলফা মানে কোসেক আলফা। আচ্ছা 1 নম্বর ইকুয়েশন। নেক্সট কেস, এবার হচ্ছে কিউ বলটা থাকবে কিন্তু পি বলটা থাকবে না। তো সেম ভাবে আমরা হেলানো তলটা আঁকি। এটা হচ্ছে আমাদের ডাব্লু, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর, এটা হচ্ছে আলফা, এটাও আলফা, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে আর। আর এবার হচ্ছে কিউ মানের বল, এটা হচ্ছে ভূমি সমান্তরালে, তাহলে এইদিকে হচ্ছে কিউ মান। তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা আলফা হবে না? দেখো এই রেখা সমান্তরাল, তাহলে এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা আলফা হবে। অনুরূপ কোণ, তাহলে এই কোণটা আলফা হবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? লামি ইউজ করে ডাব্লু আর কিউ নিব, যেহেতু প্রমাণে আর নাই। ডাব্লু যখন নিব তখন হচ্ছে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর এর মধ্যবর্তী কোণ দেখো এই কোণটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে, এই কোণটা দেখো 90 ডিগ্রি, আর এই কোণটা কত? আলফা। তাহলে পুরো কোণটা কত হবে? 90 প্লাস আলফা। তাহলে ডাব্লু যখন নিব তখন নিচে হবে সাইন 90 প্লাস আলফা। কিউ যখন নেব তখন কত হবে?
কিউ যখন নেব কিউ বাদ আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, আর ডাব্লিউ মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটা কিভাবে পাবো আমরা? দেখো পুরা কোণটা কত 180 ডিগ্রি না, পুরা কোণটা 180 ডিগ্রি, আর এই কোণটা কত আলফা, তাহলে 180 থেকে আলফা বাদ দিচ্ছ, তাহলে কত পাচ্ছ 180 মাইনাস আলফা। তাহলে এই কোণটা আমরা পাচ্ছি সাইন 180 মাইনাস আলফা। তাহলে থাকতেছে কি ডাব্লিউ বাই কিউ এর মান বের করো, সাইন 90 প্লাস আলফা এপাশে গেলে কস আলফা, উপরে সাইন 180 মাইনাস আলফা, এটা হচ্ছে সাইন আলফা, কস বাই সাইন মানে হচ্ছে কট। 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা দেখো প্রমাণে কি আছে, প্রমাণে হচ্ছে পি কিউ ডাব্লিউ আছে, আলফা আছে নাই, আলফা নাই, আলফাটাকে আউট করতে হবে, কিভাবে আউট করবা? কোসেক আলফার মান জানো, কট আলফার মান জানো, ছোটবেলায় সূত্র পড়ছিল না, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান হচ্ছে 1, অর্থাৎ 1 আর 2 বর্গ করে বিয়োগ করতে হবে। আমরা যেটা করবো 1 এর বর্গ বিয়োগ 2 এর বর্গ, তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাবো ডাব্লিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার সমান হবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা, যেটার মান কত 1। ডাব্লিউ স্কোয়ার যদি কমন নাও তাহলে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার, তাহলে 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ারের মান কত হবে, ডাব্লিউ স্কোয়ারটা পাশে ভাগ হয়ে যাবে 1 বাই ডাব্লিউ স্কোয়ার, এটা সেটাই আমাদের প্রমাণ করতে বলছে। নেক্সট ম্যাথ দেখো, একই ম্যাথ, জাস্ট পার্থক্য কোথায়, পি আর কিউ চেঞ্জ হয়ে গেছে। আগের ম্যাথে পি ছিল দৈর্ঘ্যের মানে হেলান তলের দৈর্ঘ্যের সমান্তরাল, এখন হয়ে গেছে ভূমি সমান্তরাল, আর কিউ বলটা আগে ছিল মানে ভূমি সমান্তরাল, এখন হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল। তাহলে আগের ম্যাথের জন্য আমরা কি পাইছিলাম বলতো, 1 বাই ডাব্লিউ স্কোয়ার সমান 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার পেয়েছিলাম। এই ম্যাথের জন্য পি আর কিউ চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমাদের কি পাবো, পি এর জায়গায় কিউ পাবো আর কিউ এর জায়গায় পি পাবো, এটা। সো আগের ম্যাথের মতো এই পর্যন্ত একে আসবা, আসার পর কি করবা, এখান থেকে ডাব্লিউ স্কোয়ার মান বের করবা। তাহলে 1 বাই ডাব্লিউ স্কোয়ার মান কত হবে, পি স্কোয়ার লসাগু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর ডাব্লিউ স্কোয়ার কত হবে উল্টাই দিলে পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ মান কত হবে, রুট করলে পি কিউ রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা প্রমাণিত। দেখো এটাই প্রমাণ করতে বলছে। নেক্সট ম্যাথ, ভূমির সাথে আলফা কোণে হেলানো একটা সমতলের উপর 20 কেজি ওজনের একটা বস্তুকে তল ও ভূমি সমান্তরালে 10 কেজি ওয়েট মানুষ দুটো সমান বল দেওয়া আছে, স্থির অবস্থায় রাখা আছে, সমাবস্থায় আছে, তাহলে আমরা কি লামি ইউজ করতে পারি। কিন্তু লামি ইউজ করা যাবে কখন, যখন 3টা বল থাকবে, এখানে তো 4টা বল, তাহলে আমরা লামি ইউজ করা যাবে না, আমরা উপাংশ দিয়ে করবো অথবা লম্বাংশ দিয়ে করতে পারো। তাহলে আগে হেলানো তলটা কি, হেলানো তল এটা একটা বিন্দু, আর ওটার ভর কত 20 কেজি, তাহলে ভর ডাব্লিউ নিচের দিকে 20 কেজি, দৈর্ঘ্যের সমান্তরাল একটা বল আছে, ভূমি সমান্তরাল একটা বল আছে, এবং দুইটার মানই কত 10 কেজি ওয়েট করে। আর ডাব্লিউ মান কত 20 কেজি, তাহলে 20 কেজি ওয়েট। আর এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও কি হবে আলফা, অনুরূপ কোণ আগে দেখাইছি। আর আমাদের যে আর কি হবে তলের সাথে লম্ব বরাবর, এই কোণটাও কি হবে আলফা, এই কোণটা হবে আর। তাহলে এই বাহুটা হচ্ছে আর, মানে এরকম বলটা আর, আর আমরা অ্যানালাইসিস করলাম। দেন আমাদের কি করতে হবে, কি দুইভাবে করা যায়, একটা হচ্ছে লম্বাংশ দিয়ে, একটা হচ্ছে উপাংশ দিয়ে। আমরা উপাংশ দিয়ে করে দেখাই তোমাকে কিভাবে করব। আচ্ছা দেখো, এই দিক বরাবর 20, এই বরাবর 20 এর উপাংশ কত হবে বলতো, যদি এই কোণটা আলফা হয় 20 cos আলফা হবে না, আর এই বরাবর কত হবে 20 sin আলফা। তাহলে আগে 20 কেজি ওয়েট, এটাকে আমরা ভাঙি, এদিকে পাবো আমরা 20 cos আলফা, আর এই দিকে কত পাবো আমরা 20 sin আলফা। আচ্ছা এবার 10টাকে ভাঙি, এই যে এই 10টাকে যদি আমরা এদিক বরাবর ভাঙি, তাহলে যেহেতু কোণটা হচ্ছে যার সাথে কোণ, তাহলে cos, তাহলে এদিকে কত হবে 10 cos আলফা, তাহলে এদিকে কত হবে 10 sin আলফা। আমরা ভাঙিয়ে ফেলি, এদিকে কত পাবো 10 cos আলফা, আর এদিকে কি পাবো 10 sin আলফা। তাহলে যেহেতু আমাদের বস্তুর স্থির অবস্থায় আছে, তাহলে কি হবে বলতো, উলম্ব বরাবর অর্থাৎ উপর দিকে যতগুলো বল আছে মানে আর 20 cos আলফা প্লাস 10 sin আলফা, এটা সমান হবে। আর কি হবে, ডান দিকে যত বল আছে মানে 10 প্লাস 10 cos আলফা, আর বাম দিকে যত বল আছে 20 cos আলফা, এটা সমান হবে, কারণ এরা ক্যান্সেল আউট করবে এদেরকে, আর 20 cos আলফা প্লাস 10 sin আলফা ক্যান্সেল আউট করবে আরটাকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আর সমান হবে 20 cos আলফা প্লাস 10 sin আলফা, এটা বলতে পারি। আরেকটা কি বলতে পারি, সেকেন্ড ইকুয়েশন থেকে 20 sin আলফা
সমান বলতে পারি 10 + 10 cos আলফা, এটা বলতে পারি। আচ্ছা চাইছে কি দেখো তো প্রমাণে, তলের উপর ক্রিয়ারত বলের মান বের করো, মানে প্রতিক্রিয়া বল আর এর মান চাইছে। আর এর মান চাইতে হলে কি লাগবে আগে দেখো তো, আগে আলফার মান লাগবে না? আলফার মান আগে বের করবো কোনটা ইকুয়েশন থেকে, এই সেকেন্ড ইকুয়েশন থেকে আলফার মান বের করবো, দেন এখানে বসাই দিয়ে আর এর মান বের করবো। সো সেকেন্ড ইকুয়েশন সলভ করো, 10 দ্বারা ভাগ করে দাও। 2 sin আলফা সমান কত হবে? 1 + cos আলফা। আচ্ছা 1 + cos আলফার একটা সূত্র জানি না, 2 cos স্কয়ার আলফা বাই 2। আর এখানে কত হবে? 2 sin আলফার আবার একটা সূত্র আছে না, 2 × 2 sin আলফা বাই 2 × cos আলফা বাই 2। আচ্ছা এক পাশে নাও, একটা 2 অবশ্য কাটা যাবে, এক পাশে যদি নাও তাহলে কি আসতেছে, cos আলফা বাই 2 কমন, তাহলে 2 sin আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 সমান 0। তাহলে হয় cos আলফা বাই 2 মান 0 হবে, অথবা 0 কে বলা যায় cos পাই বাই 2, মানে আলফা বাই 2 মান কত হবে? পাই বাই 2, মানে আলফার মান কত হবে? পাই। আচ্ছা আলফার মান পাই, এটা কি হওয়া সম্ভব? এটা কি সম্ভব না, এটা গ্রহণযোগ্য না। আলফার মান পাই, এটা দ্বারা কি বোঝায় যে হেলানো তলটা এই যে এই কোণটা হচ্ছে পাই, তাহলে তো হেলানো তলই হবে না, সমতল হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না। নেক্সট কেস সেটা কি হতে পারে, 2 sin আলফা বাই 2 মাইনাস cos আলফা বাই 2 সমান কত হবে? 0। এক পাশে নিলে tan আলফা বাই 2 মান কত হবে? হাফ। আলফার মান কত হবে? tan ইনভার্স হাফ এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে যদি ক্যালকুলেটর হিসাব করো 2 tan ইনভার্স হাফ, tan ইনভার্স হাফ করলে এটা 53 দশমিক সামথিং আসতেছে। তিপ্পান্ন দশমিক 1 ডিগ্রি। এবং এটা যদি 1 নাম্বার বসাও, 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে আর এর মানটা পেয়ে যাবা। আর এর মান কত হবে? 20 cos আলফার মান বসাই দাও, 53.13 ডিগ্রি প্লাস 10 sin আলফা, 10 sin আলফার মান বসাই দাও, 53.13 ডিগ্রি বসাই দিলে আমরা এখানে হিসাব করবা, দেখবা 20 কেজি ওয়েট আসবে আর কি। সো এটা হচ্ছে আর এর। নেক্সট ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, দেখো ক নাম্বারের জন্য আসবে। 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন, এটা কোন একটা বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য ক্রিয়া করে, তাহলে 8 আর 5 এর মধ্যবর্তী কোণ বের করো। তাহলে আমরা একটা থিওরি পড়ছিলাম না, যে তিনটা বল যদি সাম্যাবস্থায় ক্রিয়া করে তাহলে বলতো কি হবে? 5 আর 7 এর লব্ধি হবে 8, কিন্তু 8 এর বিপরীতমুখী। আবার 7 আর 8 এর লব্ধি হবে 5, কিন্তু 5 এর বিপরীতমুখী। আবার 5 আর 8 এর লব্ধি হবে 7, সেটা হবে 7 এর বিপরীতমুখী। যেহেতু চাইছে আমাদের 8 আর 5 এর মধ্যবর্তী কোণ, তাহলে 8 আর 5 নিয়ে আমরা কাজ করবো। ধরো 5 7 8, 5 নিউটন, 7 নিউটন, 8 নিউটন। যেহেতু 5 আর 8 এর মধ্যবর্তী কোণ চেয়েছে, তাহলে আমরা এইটাকে আলফা ধরলাম, তাহলে এই আলফাটা বের করতে হবে। কিভাবে বের করবো? তাহলে আমরা তো জানি 5 আর 8 এর লব্ধি হবে, যেহেতু সাম্যাবস্থা আছে, তাহলে 7 এর সমান এবং বিপরীতমুখী। তাহলে 5 আর 8 এর লব্ধি হচ্ছে 7, মধ্যবর্তী কোণ আলফা। আলফা মান বের করবো কিভাবে? খুবই সহজ, 7 স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 × 8 × 5 cos আলফা। এখান থেকে হিসাব করো 49, 25 প্লাস 64 প্লাস 2 × আচ্ছা এটা হিসাব করলে কত আসছে? 5 × 40, 2 × 80 cos আলফা। cos আলফা। আচ্ছা এখানে যদি হিসাব করো 49 আর এর পাশে হচ্ছে 25 প্লাস 64, এটা করলে কত আসতেছে? 89। এক পাশে করলে -40 সমান হবে 80 cos আলফা। তাহলে cos আলফার মান কত পাচ্ছি আমরা? -হাফ, মানে হচ্ছে cos 120 ডিগ্রি, তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। নেক্সট ম্যাথ, কোন শর্তে কোন একটা বস্তুর উপর 5 7 12 অনুপাতের বলগুলো সমবস্থা থাকবে। তো ধরে নিলাম অনুপাত দেওয়া আছে, মানগুলো কিন্তু দেওয়া নেই, তো ধরে নিলাম বলগুলো হচ্ছে 5k 7k 12k। আচ্ছা তাহলে আগে বলো যে এটা সমবস্থায় থাকা সম্ভব কিনা। সম্ভব কিনা কিভাবে দেখবো? 5 আর 7 যোগ করো, যোগ করলে কত হয়? 12। সেটা অপরটার বড় হয় কিনা, না বড় তো হচ্ছে না, সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, এটা পড়ছিলাম না, যে আমাদের কি হয় 5 আর 7 একই দিকে থাকবে এবং 12 বিপরীত দিকে থাকবে, এই শর্তটাই প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালি। কিভাবে প্রমাণ করবো? আচ্ছা আমরা তো জানি না মধ্যবর্তী কোণ কত, আমাদের এটা দেখাইতে হবে। ধরলাম 5 7 12, 5k 7k 12k। আচ্ছা 5k আর 12k এর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা, এটা ধরলাম বিটা, হচ্ছে গামা। আচ্ছা তাহলে এখান থেকে আমরা আলফার মানটাকে বের করবো। কিভাবে বের করবো? যে 5k এবং 12k এর যে লব্ধি সেটা হবে 7k সমান এবং 7k এর বিপরীতমুখী। তাহলে 7k হোল স্কয়ার সমান কত হবে? 5k হোল স্কয়ার প্লাস
12k হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5k ইন্টু 12k কজ আলফা। হিসাব করো 49k স্কোয়ার 25k স্কোয়ার প্লাস 144k স্কোয়ার প্লাস 10 120 কজ আলফা। কে স্কোয়ার থাকতেছে কি দেখো, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাটা থাকতেছে কি 49 আর এখানে থাকতেছে 169 প্লাস 120 কজ আলফা। এক পাশে করলে মাইনাস 120 সমান 120 কজ আলফা। কজ আলফার মান কত আসতেছে -1 বা এটাকে কস 180 বলা হয়। তাহলে আলফার মান কত আসতেছে 180 ডিগ্রি। আলফার মান আমরা পাইলাম। সেম ভাবে তুমি যখন গামার মান বের করবা এটাও দেখবা 180 ডিগ্রি আসবে, আর বিটার মান সেম ভাবে বের করবা দেখবা 0 ডিগ্রি আসবে। কেন বলো তো? আমরা তো জানি অ্যান্সার যে 5k যেদিকে থাকবে 7k একই দিকে থাকবে এবং 12k থাকবে তার বিপরীতমুখী। তাহলে তো আমাদের কি হয়ে যাচ্ছে দেখো তো, 5 আর 7 12k আর এদিকে 12k, তাহলে ক্যান্সেল আউট হচ্ছে, তার সমস্ত থাকছে। নেক্সট ম্যাথ, তিনটা সমমানের বল ক্রিয়া করে একটা বস্তুকণার সাম্যাবস্থা তৈরি করে। তাহলে বলগুলোর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এটা তো আমরা কেজি পড়ছিলাম 8.1 যে তিনটা সমমানের বল পি 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 থাকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি হয় না? 120 ডিগ্রি। এটা আমাদের দেখাইতে বলছে, কিভাবে দেখাবো? আচ্ছা, কোনগুলো ধরে নাও, আলফা বিটা গামা। আচ্ছা, আলফার মান আমি বের করে দেখাচ্ছি, তুমি বিটা গামা বের করে দেখবে একই আসবে অনুরূপভাবে। আমি আলফার মান বের করবো, কিভাবে বের করবা? পি আর পি এর যে লব্ধি হবে সেটা হবে অপর পি এর সমান বিপরীতমুখী। মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা কি বলতে পারি? পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস আলফা। আচ্ছা, একটা পি স্কোয়ার কাটা, একটা পি স্কোয়ার বসে আসলে মাইনাস পি স্কোয়ার 2p² কস আলফা। পি স্কোয়ার আবার কাটা, তাহলে এই পাশে আসলে মাইনাস হাফ কস আলফা। এটাকে লেখা যাবে আর কি কস 120 ডিগ্রি। তাহলে আলফার মান আসতেছে 120 ডিগ্রি। সেম ভাবে তুমি বিটার মান বের করে দেখবা 120 আসবে, গামার মান বের করে দেখবা 120 আসবে। তিনটা বল যদি সমান মানের হয়, সাম্যাবস্থায় রাখতে হলে কি কোণ কত হইতে হবে? 120। চারটা হইলে 90, পাঁচটা হইলে 72। অর্থাৎ আমরা একটা শর্টকাট করছিলাম না যে আলফার মান কত হবে? 360/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। তিনটা সমমানের বল পি 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 এরা যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকলে এই যে আলফার মান হবে এত 120 ডিগ্রি। নেক্সট ম্যাথ, পি কিউ আর বলত্রয় একটা বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, পি আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি হলে দেখাও যে এটা। তাহলে আমরা চিত্র আঁকি, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমি নামগুলোকরণ করি, এটা হচ্ছে পি, এটা কিউ, আচ্ছা আর। তাহলে কি বলছে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, পি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে কিউ আর এর মধ্যবর্তী কোণ অটোমেটিক বের করা যাবে না? কিভাবে বের করা যাবে? পুরো কোণটা 360, তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 150 হয়, তাহলে টোটাল কত? 210 ডিগ্রি। 360 থেকে বাদ দাও 210, তাহলে 150 ডিগ্রি। বাকি কোণটা আমরা পেয়ে গেলাম 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লাম ইউজ করবো কিভাবে? কেননা আমাদের এখানে দেওয়াই আছে সাম্যাবস্থা সৃষ্টি করে, আমরা লাম ইউজ করতে পারবো। তাহলে ইউজিং লামিস থিওরি বা লামিস ল, আমরা কি বলতে পারি? পি কিউ আর। তাহলে যখন পি বল নিব তখন কিউ আর এর মধ্যবর্তী কোণ, কিউ আর এর মধ্যবর্তী কোণ কত? 150 ডিগ্রি। যখন কিউ নিব তখন পি আর এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 150 ডিগ্রি। আর যখন নিব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন মানগুলো বসাও। সাইন 150 এর মান হচ্ছে হাফ, সাইন 150 এর মান হাফ, সাইন 60 এর মান √3/2, হাফ, এই যে হাফের নিচে 2, এই 2 কাটা, তিনটা 2 কাটা গেল, থাকতেছে কি p/1 মানে পি, q/1 মানে কিউ, r/√3। এটাই দেখো প্রমাণগত বলছে। নেক্সট ম্যাথ, কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল পি কিউ আর ভারসাম্য সৃষ্টি করে, তাহলে আমরা লাম ইউজ করতে পারবো, বলবৎ ত্রিভুজে অ্যাপ্লাই করতে পারবো। বলছে পি আর কিউ লম্ব, তাহলে পি আর কিউ আগে এখানে পি এর সাথে লম্ব হচ্ছে কিউ, লিখে ফেলছি। কিউ আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে আমরা পি আঁকলাম আর কিউ আঁকলাম। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং কিউ এর সাথে আর 120 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে কিউ এর সাথে আর 120 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বলো তো অপর কোণটা বের করতে পারবা না? কিভাবে বের করবা?
পুরো কোনটা 360, এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 120, যোগ করলে 210। 360 থেকে 210 বাদ দাও, 150। তাহলে বাকি কোনটা আমরা পেয়ে গেলাম 150, এটা তো 90। তাহলে আমরা এখান থেকে কি চাইছে বলতো, কিউ আর আর এর অনুপাত চাইছে। আচ্ছা, আমরা সাম্য অবস্থা যেহেতু আছে আমরা লাম ইউজ করতে পারি অবশ্যই। লামি কি বলতে পারি, পি কিউ আর। আচ্ছা, যেহেতু আমাদের কিউ আর আর চাইছে, আমরা পিটা না লিখি তাইলে, জাস্ট কিউ আর আর নিয়ে কাজ করি। যখন কিউ নেবো তখন পি আর আর এর মধ্যবর্তী কোণ, পি আর আর এর মধ্যবর্তী কোণ কত বলতো, 150 ডিগ্রি না, 150। যখন আর নিব তখন আর বাদ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে নিচে হবে সাইন 90 ডিগ্রি। তাহলে কিউ আর আর এর অনুপাত চাইছে, কিউ ডিভাইডেড বাই আর কত হবে, সাইন 150 ডিভাইডেড বাই সাইন 90। সাইন 150 এর মান হচ্ছে হাফ, সাইন 90 মান হচ্ছে 1, কাটাকাটি করলে হাফ। তাহলে অনুপাতটা কত হবে, 1:2। কিউ ইস টু আর সমান হবে 1:2, এটা। আচ্ছা, নেক্সট ম্যাথ। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, লম্বকেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র। সো এই ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমাদের প্রথম হচ্ছে কি করতে হবে, একটা এবিসি ত্রিভুজ আঁকতে হবে। আমরা আগে ত্রিভুজটা আঁকি। এবিসি একটা ত্রিভুজ। এখন এর লম্বকেন্দ্র বলছে ও, তাহলে ও, এখন ও পয়েন্ট থেকে সবগুলো বাহু মানে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব টানতে হবে। লম্ব বরাবর ক্রিয়াশীল তিনটা বল পি কিউ আর। আগে লম্বটা নিই। ও বিন্দু থেকে বিসি এর উপর যে লম্ব সেটা হচ্ছে এটা। তাহলে আবার ও থেকে এসি এর উপর লম্ব সেটা হচ্ছে এটা। আবার ও থেকে এবি এর উপর লম্ব সেটা হচ্ছে আমাদের এটা। এবং তিন বাহু বরাবর তিনটা বল, এদিক বরাবর পি, এদিক বরাবর কিউ, আর এদিক বরাবর আর বল ক্রিয়া করে। ক্রিয়া করে কি করছে, সাম্য অবস্থা ক্রিয়েট করছে। সাম্য অবস্থা ক্রিয়েট করলে আমরা কি ইউজ করবো, লাম ইউজ করতে পারবো। লাম ইউজ করার শর্ত হচ্ছে আমাদের এই কোণগুলো জানতে হবে। আমরা জাস্ট এই কোণগুলো জানি, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কোণগুলো লাগবে বলতো, এই কোণগুলো লাগবে, এই কোণগুলো লাগবে। কিভাবে বের করবো, আচ্ছা ধরে নিই এই কোণটা হচ্ছে আলফা, এই কোণগুলা এটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে গামা। তাহলে আলফা বিটা গামা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো, আচ্ছা আগে আলফা বের করি, অনুরূপভাবে আমরা বিটা গামা বের করতে পারবো। সো আমরা ত্রিভুজ নামকরণ করবো, চতুর্ভুজ। সো আমরা আগে নামকরণ করি, এটা হচ্ছে ও ডি, এটা হচ্ছে ও ই, এটা হচ্ছে ও এফ। সো আমরা একটা চতুর্ভুজ নিব, এ এফ ও ই চতুর্ভুজ। এই চতুর্ভুজের জন্য আমরা কি অ্যাপ্লাই করব, চার কোণের সমষ্টি 360 ডিগ্রি আমরা দেখব। আচ্ছা দেখো, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এফ কোণ, এটা হচ্ছে ই কোণ, এবং প্রত্যেকটাই বলতো 90 ডিগ্রি না। এইটার তো আমরা লম্ব টানছি। তাহলে আমরা কি বলতে পারি, এ কোণ প্লাস এফ কোণ প্লাস ই কোণ প্লাস আলফা সমান হবে 360। এবং আমাদের যে এই যে এফ আর ই কোণ, ধরো এফ আর ই কোণটা কি 90 ডিগ্রি না, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে দুইটা মান আমরা 90 ডিগ্রি বসাই দেবো। এ কোণ প্লাস 90 প্লাস 90 প্লাস আলফা সমান হবে 360। 90 প্লাস 90 180, উপাশে গেলে 180। তাহলে এক থাকতেছে, বেশ হচ্ছে আমাদের 180। তাহলে এ প্লাস আলফা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আলফার মান কত হচ্ছে, আমরা 180 মাইনাস আলফা। তাহলে আলফার মান আমরা পেয়ে গেছি 180 মাইনাস এ আর কি, সরি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে বলো অনুরূপভাবে আমরা বিটা আর গামার মান বলতে পারি কিনা। অনুরূপভাবে বিটার মান কত হবে, 180 মাইনাস বি, গামার মান কত হবে, 180 মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা দেখো কি অ্যাপ্লাই করব, লামি। সো ইউজিং লামি আমরা কি বলতে পারি, পি কিউ আর। যখন পি বল নিব, কিউ আর এর মধ্যবর্তী কোণ দেখে নাও একবার চিত্রটা। সো ভালো করে চিত্রটা দেখে নাও। যখন পি বল নিব, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ মানে হচ্ছে আলফা, মানে পি এর নিচে হবে আলফা, সেম ভাবে কিউ এর নিচে হবে বিটা, আর আর এর নিচে হবে গামা। তাহলে আমরা এখানে দেখো, পি এর নিচে হবে আলফা, কিউ এর নিচে হবে সাইন বিটা, আর আর এর নিচে হবে সাইন গামা। আচ্ছা, আলফা বিটা গামা মানে একটু আগে আমরা বের করলাম না, আলফার মান কত, 180 মাইনাস এ। সেম ভাবে এটা কত হবে, 180 মাইনাস বি।
এটা হবে 180 মাইনাস সি। তাহলে এটা আমরা পাচ্ছি পি ডিভাইড বাই সাইন এ কিউ ডিভাইডেড বাই সাইন বি। কেন? সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, 90 ডিগ্রি জোড়গুণিত সাইন সাইন থাকলো, আর কি দ্বিতীয় চতুর্ভাগ সাইনের জন্য পজিটিভ। এটা দেখো, এটা আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, একটা প্রমাণ হয়ে গেছে প্রথম প্রমাণটা। দ্বিতীয় প্রমাণটা আমরা কিভাবে করবো? এবার এ বি সি এর সমানুপাতিক এটা দেখাইতে বলছেন। এ বি সি এর সমান দেখানোর আগে আমরা একটা জিনিস দেখে নিই। আমরা পড়ছি না ত্রিভুজের ক্ষেত্রে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান কি সি বাই সাইন সি সমান হচ্ছে টুয়াইস আর। তাহলে আমরা বলতে পারি না সাইন এর মান কত বলো তো এখান থেকে? এ বাই টুয়াইস আর। অনুরূপভাবে সাইন বি এর মান বলো, বি বাই টুয়াইস আর। সাইন সি এর মান সি বাই টুয়াইস আর। তো এই মানগুলো আমরা ওখানে বসাই দেবো, মানগুলো আমরা এখানে বসাই দেবো। তাহলে এখান থেকেই দাও পি ডিভাইডেড বাই এর জায়গায় বসাবো আমরা কত? এ ডিভাইড বাই টুয়াইস আর। কিউ ডিভাইড বাই সাইন বি এর মান কত? বি ডিভাইড বাই টুয়াইস আর। আর ডিভাইড বাই সাইন সি এর মান কত? সি ডিভাইড বাই টুয়াইস আর। টুয়াইস আর টুয়াইস আর টুয়াইস আর কাটা থাকতেছে কি পি ডিভাইডেড বাই এ কিউ ডিভাইডেড বাই বি আর ডিভাইডেড বাই সি। এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, প্রমাণিত। নেক্সট ম্যাথ এবার হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র হলে কি করতে হবে? ওই সেম, জাস্ট আমাদের অ্যাঙ্গেলগুলো একটু ডিফারেন্ট হবে। আমরা আগে ত্রিভুজটা এঁকে নিই। ত্রিভুজটা এঁকে নিলাম। অন্তকেন্দ্র ও, এটা আমরা কিভাবে পাই? ফার্স্ট ক্লাসে আমরা পড়ছি না? অন্তকেন্দ্র ও এটা আমরা কিভাবে পাই? ধরো এটা হচ্ছে এ বি সি, এই কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকি। এই কোণের সমদ্বিখণ্ডক আঁকি, বি কোণের সমদ্বিখণ্ডক আঁকি, সি কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকি। এবং তিনটা সমদ্বিখণ্ডক আমাদের যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমাদের ও, অন্তকেন্দ্র। এখন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আচ্ছা আগে আমরা বলগুলো দিয়ে দিই। ও এ বরাবর হচ্ছে পি বল, ও বি বরাবর কিউ বল, ও সি বরাবর আর বল। কিউ আর এর মধ্যবর্তী কোণ সেটাকে আমরা ধরে নিলাম আলফা, পি আর এর মধ্যবর্তী কোণ সেটা ধরলাম বিটা, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে গামা। তাহলে আমরা এখান থেকে কি প্রমাণ করতে পারি? আগে আমাদের গাম ইউজ করতে হলে আমাদের কি লাগবে? আলফা বিটা গামার মান লাগবে। আলফা বিটা গামার মান আগে বের করি। আচ্ছা ধরো আমরা একটা ত্রিভুজ নেব ও বি সি। ও বি সি আমরা একটা ত্রিভুজ নেব ও বি সি। এই কোণটা দেখো কত? তো এই কোণটা, এই কোণটা কত হবে বলো তো? বি কোণের অর্ধেক না বি বাই টু? কেন? কারণ এই যে রেখাটা গেছে এটা তো কি বি কোণকে সমান দুইকে ভাগ করছে, বি বাই টু বি বাই টু। সেম ভাবে এই যে রেখাটা এটা সি কোণকে সমান দুইকে ভাগ করছে, সি বাই টু সি বাই টু। তাহলে বলো এই কোণটা কত হবে? সি বাই টু, এটা হবে বি বাই টু। আর এই কোণটা কত? এই কোণটা তো আমরা কি ধরছি? আলফা ধরছি। তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের? 180 ডিগ্রি। আমরা কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সি বড় ত্রিভুজের ক্ষেত্রে সমান পাই। আচ্ছা হাফ দ্বারা গুণ করো, তাহলে আমরা কি বলতে পারি? এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু সমান হবে পাই বাই টু। আচ্ছা এবার আমরা এখান থেকে কি বলতে পারি? আলফা প্লাস বি বাই টু প্লাস সি বাই টু সমান হচ্ছে আবার কি পাই, এই ত্রিভুজের জন্য, ত্রিভুজ ওবিসিতে। এবার বি বাই টু প্লাস সি বাই টুকে আমরা কি বলতে পারি? বি বাই টু প্লাস সি বাই টুকে এ বাই টু পাশে বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? বি বাই টু প্লাস সি বাই টু মান বের করবো, সেটা হবে পাই বাই টু মাইনাস কত? এ বাই টু। এখানে বসায় দাও আলফা প্লাস পাই বাই টু মাইনাস এ বাই টু, এটা হচ্ছে পাই। এক পাশে নাও, তাহলে পাই মাইনাস পাই বাই টু প্লাস এ বাই টু। পাই থেকে পাই বাই টু, 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে থাকতেছে 90 ডিগ্রি, মানে পাই বাই টু প্লাস এ বাই টু। তাহলে আলফা আমরা পেয়ে গেছি। দেখো আলফা কি পাইলাম? 90 প্লাস এ বাই টু। তাহলে দেখো চিত্রে দেখো, তাহলে আলফা যখন পাইছি তখন আমরা পাইছি এ এর 90 প্লাস এ বাই টু। তাহলে বলো তো বিটা কত পাবো? বিটা হবে এই যে এই বি কোণের 90 প্লাস বি বাই টু। তাহলে গামা কত পাবো? এই যে গামা, এটা হবে কি এই যে সি কোণের 90 প্লাস সি বাই টু। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি
অনুরূপভাবে আমরা বলতে পারি বিটা হবে π/2 প্লাস b/2 আর গামা হবে π/2 প্লাস c/2। এটা তাহলে আমরা লামি ইউজ করে কি বলতে পারি, ইউজিং লামি আমরা কি বলতে পারি, p ডিভাইডেড বাই সাইন আলফা, q ডিভাইডেড বাই সাইন বিটা, r ডিভাইডেড বাই সাইন গামা। আচ্ছা আলফা বিটা গামা বসায় দাও, p ডিভাইডেড বাই সাইন, বাম পাশে লিখি সুবিধা হবে, p ডিভাইড বাই সাইন আলফা মান হচ্ছে π/2 প্লাস a/2। সেম ভাবে কিউ যখন নিব তখন সাইন π/2 প্লাস b/2, আর যখন নিব সাইন π/2 প্লাস c/2। সাইন 90 প্লাস থিটা সমান কি দেখা যায়, কস থিটা। দ্বিতীয় চতুর্ভাগ সাইন পজিটিভ 90 ডিগ্রি বীজের গণিতক, তাহলে সাইনটা কস হয়ে যাবে। তাহলে কি হবে, কস a/2 কিউ ডিভাইডেড বাই কস b/2 আর ডিভাইডেড বাই কস সি ডিভাইডেড বাই 2। এটা আমাদের প্রমাণ, একটা প্রমাণ হয়ে গেছে। এবার নেক্সট প্রমাণটা কি দেখো, সেম অন্তর্গতের জন্য সো আগের মতো সেম অ্যাজ বিফোর, আগের মতো করে আসবা এই স্টেপ পর্যন্ত। করলে কি পাবা, p ডিভাইডেড বাই কস a/2 পাবা, p ডিভাইডেড বাই কস a/2, q ডিভাইডেড বাই কস b/2 আর ডিভাইডেড বাই কস c/2। এটা তো পাইলা। এরপরে প্রমাণ দেখো, প্রমাণে কি আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ারের অনুপাত দেওয়া আছে, সামথিং এখানে দেওয়া আছে। তাহলে আমরা আগে বর্গ করতে হবে, আমরা আগে বর্গ করি। শুধু বর্গ করলেও হবে না, কেননা আমাদের নিচে কি আছে দেখো, কস স্কোয়ার থিটা আমরা কোনো সূত্র জানি না, 2 cos স্কোয়ার থিটা জানি। তাহলে আমরা কি করবো, এখানে 2 দ্বারা গুণ করে দেবো। গুণ করে দিলে কি পাবো, 2 cos স্কোয়ার থিটাকে লিখবো 1 প্লাস cos 2 থিটা। তাহলে পি স্কোয়ার ডিভাইড বাই এখানে লিখবো 1 প্লাস cos 2 থিটা, মানে হচ্ছে 1 প্লাস cos a। কিউ স্কোয়ার এখানে লিখবো 1 প্লাস cos b, আর স্কোয়ার এখানে লিখবো 1 প্লাস cos c। cos a cos b cos c এর মান বসায় দাও, 1 প্লাস cos এর মান কত বসাবো, কোসাইন সূত্র b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস bc ইকুয়ালস টু q স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস cos b, এটাকে লিখবো আমরা কত, c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 2ca। সেম ভাবে আর স্কোয়ার যখন নিব 1 প্লাস cos c, cos c এর মান কত আসবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস ab। আচ্ছা বলো, এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি পাবো, p স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই কত, টুয়াইস bc। আবার এখানে যদি লসাগু করি, c স্কোয়ার প্লাস টুয়াইস ac প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস ca। আচ্ছা এবার আর স্কোয়ার যখন নিব, a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস ab। আচ্ছা দেখো এখানে টুয়াইস bc কি নাই, a নাই, আমরা কি করব, চালাকি করব, এখানে a দ্বারা গুণ করব, এখানেও a দ্বারা গুণ করব। এখানে দেখো c আর a আছে, b নেই, তাহলে আমরা এখানে b দ্বারা গুণ করব, এই পুরোটার সাথে আবার এখানে একটা b দ্বারা গুণ করব। এখানে b ab আছে, c নেই, তাহলে আমরা c দ্বারা গুণ করব, এখানেও c দ্বারা গুণ করব। লাভ কি হবে, টুয়াইস abc টুয়াইস abc টুয়াইস abc কাটা। তা থাকতেছে কি, এখানে যদি আমরা লিখি, থাকতেছে কি b প্লাস c হোল স্কোয়ার, না এটা মাইনাস a স্কোয়ার, তাহলে থাকতেছে এখানে a ইন্টু b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সেম ভাবে যখন কিউ স্কোয়ার নিব তখন থাকতেছে কি b ইন্টু c প্লাস a হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর স্কোয়ার ডিভাইডেড বাই c ইন্টু এখানে কি থাকতেছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আচ্ছা এখানে আবার কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তা দেখো তো, আচ্ছা আমি দেখাই না, এখানে দেখো যদি a প্লাস b করো এখানে কি আসবে, একটা a প্লাস b প্লাস c আসবে,
এখানেও একটা এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও একটা কি আসবে, এ প্লাস বি প্লাস সি আসবে। সবগুলো থেকে এ প্লাস বি প্লাস সি কাটা, জাস্ট এ মাইনাস বি গুলো থাকবে না। তাহলে এখানে কি থাকবে, পি স্কোয়ার ডিভাইড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা থাকবে। আর বি প্লাস সি প্লাস এ ওটা কাটা যাবে সবগুলো থেকে। কিউ স্কোয়ারে এখানে কি থাকবে কাটা যাওয়ার পর, সি প্লাস এ মাইনাস বিটা থাকবে। আর আর স্কোয়ারে কি থাকবে, সি ইন্টু এ প্লাস বি মাইনাস সিটা থাকবে। এটা সো এটাই প্রমাণ করতে বলছিল। নেক্সট ম্যাথ এবার হচ্ছে পরিকেন্দ্রের জন্য। এটাও খুবই সহজ। আমাদের কি করতে হবে, আগে ত্রিভুজটা আঁকে নিই। পরিকেন্দ্র, পরিকেন্দ্র কি বলতো, পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে বলা পরিকেন্দ্র। আচ্ছা আমরা আগে পরিবৃত্তটা আঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, পরিবৃত্তের মধ্যে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ, ও হচ্ছে পরিকেন্দ্র। ও থেকে ও এ বরাবর একটা বল যাচ্ছে, ও বি বরাবর আরেকটা বল, ও সি বরাবর আরেকটা বল। এখন এই যে তিনটা বল আছে, তিনটা বলের মান কি কি, ধরো পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা কিউ আর এর মধ্যবর্তী কোণ ধরলাম এটা হচ্ছে আলফা, এটা ধরলাম বিটা, আর এটা ধরলাম আগের মতো গামা। আলফা বিটা গামার মান বের করতে হবে, তাহলে তো আমরা লাম ইউজ করতে পারবো যদি সমবস্থায় আছে। আলফার মান কিভাবে বের করবো, আচ্ছা দেখো এটাকে আমরা একটু জুম করে তোমাকে দেখাই। এখানে দেখো তো বিসি চাপের উপর চিন্তা করো, বিসি চাপের উপর যে আমাদের কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে আমাদের এই কোণটা না আলফা, আলফা। এবং বিসি চাপের উপর আমাদের পরিধস্থ কোণ সেটা কি বলতো, এ কোণ। আমরা 9 10-এ পড়ে আসছি কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটা অবশ্যই কত হইতে হবে, টোয়াইস এ হইতে হবে না। তাহলে আলফার মানটা কত হবে, টোয়াইস এ, সেটা আমাদেরকে লিখতে হবে। বিসি চাপের উপর অবস্থিত আমাদের কি কেন্দ্রস্থ কোণ, এটা কি হবে, পরিধস্থ কোণের দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ কোণ কত আলফা, পরিধস্থ কোণ কত এ, তাহলে আলফা সমান হবে টোয়াইস এ। তাহলে অনুরূপভাবে যদি আমরা এসি চাপ নেই বা এবি চাপ নেই তখন আমরা কি পাবো, বিটার গামার মানটা পাবো। তাহলে অনুরূপভাবে আমরা কিভাবে বলতে পারি, বিটা সমান হবে টোয়াইস বি, আর গামার মানটা কত হবে, টোয়াইস সি। তাহলে আমরা ইউজিং লামি কি বলতে পারি, পি ডিভাইড বাই আলফা, আলফা মানে হচ্ছে সাইন টোয়াইস এ, কিউ ডিভাইড বাই সাইন টোয়াইস বি, আর ডিভাইডেড বাই সাইন টোয়াইস সি, এটা বলতে পারি না। আচ্ছা দেখো প্রমাণ, এখন দেখো প্রমাণে কি আছে, সাইন টাইন কস কিছুই নেই, খালি এ বি সি দিয়ে দেওয়া আছে। তাহলে সাইনগুলোকে সরাইতে হবে। আচ্ছা সাইনগুলোকে কীভাবে সরাবো, সাইন টোয়াইসের সূত্র অ্যাপ্লাই করো, 2 সাইন এ কস এ, এখানে কত হবে 2 সাইন বি কস বি, এখানে কত হবে আর ডিভাইড বাই 2 সাইন সি কস সি, 2 2 2 কাটা। আচ্ছা সাইন এ, সাইন একে আমরা কি লিখতে পারি, এ বাই টোয়াইস আর, সাইন বি কে সেম ভাবে বি বাই টোয়াইস আর, এটাকে সি বাই টোয়াইস আর লিখব। আর এটাকে কত লিখবো, আর এবং টোয়াইস আর টোয়াইস আর টোয়াইস এগুলো কাটা যাবে। cos a cos b cos c কে কি করব, কোসাইন সূত্র অ্যাপ্লাই করব। cos এর কোসাইন সূত্র কি, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই টোয়াইস bc। আর এখানে কি ইউজ করব, cos b এর, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই টোয়াইস ac। এখানে কি ইউজ করব, cos c, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই টোয়াইস ab। আচ্ছা দেখো তাহলে এখানে দেখো টোয়াইস ab কি নাই, a নাই, তাহলে আমরা a দ্বারা লব হর গুণ করি। তাহলে এখানে আমরা a দ্বারা গুণ করি, a দ্বারা গুণ করলে এখানে a স্কয়ার হবে। এখানে বি নাই, তাহলে আমরা এখানে বি দ্বারা গুণ করি, উপরে বি স্কয়ার হবে। সি নাই, তাহলে সি দ্বারা গুণ করি, উপরে সি স্কয়ার হবে। লাভ কি হলো, এই যে টোয়াইস এবিসি টোয়াইস এবিসি টোয়াইস এবিসি কাটা, তাহলে টোয়াইস এবিসি টোয়াইস এবিসি টোয়াইস এবিসি কাটা থাকতেছে যেটা, ওটাই আমাদের প্রমাণ। বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, কিউ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইন্টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর আর ডিভাইড বাই, আচ্ছা সরি স্কয়ারগুলো হবে না, সি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো প্রমাণে হয়তো এটাই আছে, এটা